আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেককেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, যদিও আজকে ক্লাসটা আসলে আপনাদের সাথে ঠিক কতটুকু মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি নিতে পারবো এটা একটি বিষয়। কারণ নগরে বসন্ত তো অনেক আগেই নেমেছিল, বসন্ত চলে গেছে, এখন নগরে শীত পড়েছে এবং নাগরিক কোলাহলে আসলে ঠান্ডাও আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো আমারও হালকা ঠিক ওইরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হয়তো আজকে আপনাদের আমার ভাষা বুঝতে একটু অস্পষ্ট হতে পারে, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে যতটুকু সম্ভব আজকে সেশনটা আমরা ফলপ্রসূ করবো ইনশাল্লাহ। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রান্ত থেকেই আমাদের আজকের এই বিশেষ লাইভ সেশনটি দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে। আমি তাওহিদ হোসেন। চাকরি হচ্ছে, চাকরির রেজাল্ট প্রকাশিত হচ্ছে, নতুন নতুন সার্কুলার হচ্ছে, অনেকে বিজয়ের হাসি হাসছে, অনেকে বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে ফেরত আসছে, অনেকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য চেষ্টা করছে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ দৌড়ে বা কেউ হেঁটে। আপনারা যেভাবেই চেষ্টা করুন না কেন, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আপনি একটি সরকারি চাকরি পাবেন। আর সেই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য আপনার পড়াশোনার প্রস্তুতির জন্য যতটুকু সাপোর্ট করা দরকার, সাহায্য করা দরকার, আমরা রূপান্তর টিম সব সময় আপনাদের সাথে আছি। আশা করি আপনারাও আমাদের সাথে আছেন এবং থাকবেন। আজকের এই সেশনটি শুরু করার আগে প্রত্যেকটা ক্লাসের মতোই বরাবরের মতো আবারও বলতে চাই যে শুধু নিজে নিজে চাকরি পেলে হবে না। আমাদের ভাই, বন্ধু, বোন বা আত্মীয় স্বজন যারাই আছে প্রত্যেককে যেন আপনারা একসাথে বিজয়ের হাসি হাসতে পারেন, তার জন্য আমাদের প্রত্যেকের আন্তরিক সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আসলে কোনো কাজেই আমরা খুব বেশি যে সফল হতে পারি এমনটি নয়। যদিও প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা আমাদের একক চেষ্টাতেই হয়, শুধুমাত্র পরীক্ষার হলেই, কিন্তু তার আগে যে এই যে কাঠখড় পোড়াতে হয়, এটি কিন্তু একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। তো সেই সম্মিলিত প্রচেষ্টার ফলের জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আজকের এই লাইভ সেশনটি আমাদের রূপান্তরের ফেসবুক পেজে গিয়ে, অথবা আপনার রূপান্তরের ফেসবুক পেজ যদি আপনার ফলো করা থাকে তাহলে অবশ্যই এই সেশনটি আপনার স্ক্রিনে, আপনার ফোনে বা আপনার ফেসবুক অলে কিন্তু ভেসে বেড়াচ্ছে। আপনাকে কি করতে হবে, জাস্ট শেয়ার বাটনটি একটি চাপ দিয়ে আপনার ফেসবুক অল থেকে এই সেশনটি শেয়ার করতে হবে। আর যেটি করবেন, আপনারা বেশি বেশি লাইক এবং হচ্ছে মানে রিয়াকশন দেবেন এবং কমেন্টস করবেন। আপনারা আপনাদের চাকরি প্রস্তুতি সংক্রান্ত বা চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য, যে কোনো সার্কুলার বলেন, রেজাল্ট কবে পাবলিশ হবে, বা হচ্ছে সামনে কি সার্কুলার আসতে পারে, পরীক্ষা কবে হবে, যাবতীয় বিষয়, চাকরি সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় বিষয় আপনারা আমাদের ফেসবুক পেজে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। এবং আমাদের চৌকস টিম আপনাদের সেই কমেন্টসের, প্রত্যেকটা কমেন্টসের সঠিক উত্তর যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আর একটি বিষয় সেটি হচ্ছে যে আজকে সেশনটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে, সেটি অবশ্যই আজকে এই লাইভ চলাকালীন আপনারা কিন্তু দেখবেন। আপনারা লাইভ সেশনটি দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে কিন্তু আপনাদের আজকের এই ক্লাস সম্পর্কে যে কোনো বিষয় আপনারা আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারবেন। সেই সঙ্গে যারা এই সেশনটি দেখতে এখন লাইভে কানেক্টেড হতে পারছেন না, তবে পরবর্তীতে আমাদের যে ফেসবুক পেজ সেখানে রেকর্ড থাকবে, সেখানে দেখতে পারবেন। সেই সঙ্গে আরো দেখতে পারবেন আমাদের
ইউটিউব চ্যানেল বিসিএস রূপান্তর নামে একটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের এই সেশনগুলো দেখতে পারবেন। তো যাই হোক, শীতের রাত আমরা 7টা থেকে শুরু করার কথা হয়েছিল, তবে আজকে ঢাকার জ্যাম ঠেলে আজকে খুব বেশি জ্যামে পড়ি নাই, যার কারণে হচ্ছে একটু আগে আসা হয়েছে, এবং আগে আসার কারণে আগেই শুরু করি। কারণ নগর পুরুলে কি দেবালয় এড়ায়, এইটা একটি কথা আছে যে শীত যখন পড়েছে তখন সেটি গ্রাম বা শহর সেটি কিন্তু বাদ মানে না। শীত সব জায়গাতেই পড়েছে, ঢাকাতেও মোটামুটি ভালোই শীত পড়েছে। তো এই কারণে শীতের রাতে আগে শেষ করি। আপনারাও আগে একটু বেশি পড়াশোনা করে আগে ঘুমিয়ে যাবেন, এবং সকালে দ্রুত উঠে আবার পড়বেন, ঠিক আছে? তো প্রতিবারের মতোই আমাদের বেশ কয়েকটি সেশন থেকে শুরু করছি, সেটি হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে কথা বলছি। সাম্প্রতিক বিভিন্ন তথ্য আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকেও সেই সাম্প্রতিক দিয়ে শুরু করব। তারপরে হচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন হচ্ছে ঐতিহাসিক অপারেশন এবং বিপ্লব সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আজকের এই সেশনে সবকিছু শেয়ার করব। একদম প্রাথমিক এবং ভিত্তিমূলক যে পড়াশোনাগুলো আছে সেগুলোই শেয়ার করব। আর আমাদের সিগনেচার ব্যাচ চলমান আছে, তাদের সাথে হচ্ছে আমরা যথারীতি আমরা ডেপথ একটা আলোচনা করছি, এবং আমরা তাদেরকে নার্সিং এর মাধ্যমে তাদেরকে হচ্ছে উপযোগী করে তোলার চেষ্টা করছি। আর আমাদের ফ্রি লাইভ সেশনগুলোতে আপনাদের কিছুটা হলেও যেন আপনারা উপকৃত হন, সেই চেষ্টা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। তো দেখেন, আজকে শুরুতেই হচ্ছে আমরা সাম্প্রতিক টপিকে যাব। সাম্প্রতিক টপিকে শুরুতেই দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রথম ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ, এইটি হচ্ছে বাংলাদেশেই প্রথম আবিষ্কৃত হয়, অর্থাৎ বাংলাদেশে প্রথম আবিষ্কার করা হয় ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ। এবং এই ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ যারা আবিষ্কার করেছেন তারা হচ্ছে বাংলাদেশে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ IUB। তারা হচ্ছে বাংলাদেশের প্রথম ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ তারা হচ্ছে চালু করে, এবং সেটি প্রথমবারের মতো 18 নভেম্বর মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ শনাক্ত করা হয়। তাহলে এইটির যে বিষয় আর কি, এইটির যে বিষয় যে এই যে ট্রান্সিয়েন্ট রেডিও টেলিস্কোপ, এইটা হচ্ছে আসলে কি জন্য আবিষ্কার করা হয়েছে বা এটার কাজ কি, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ শনাক্ত করা। কি? মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ শনাক্ত করা। এই যে আমরা যে হচ্ছে বিভিন্ন হচ্ছে এই যে কম্পন অনুভূত হয়, বিশেষ করে ভূমিকম্প, পাশাপাশি যে আরো বিভিন্ন কম্পন অনুভূত হয়, ঠিক আছে? সেই সমস্ত বিষয় হচ্ছে কি করে এই ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ আমাদেরকে কি করে প্রোভাইড করে, আমাদেরকে এই সিগন্যাল তারা হচ্ছে দিয়ে থাকে। টেলিস্কোপের নাম হচ্ছে স্টার্ট, আর নির্মাতা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাশা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। তাহলে কাশা সংক্ষেপে হচ্ছে কাশা, সংক্ষিপ্ত নাম হচ্ছে কাশা। এটার হচ্ছে ইংরেজি মিনিং হচ্ছে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে? বৈজ্ঞানিক লক্ষ্য হচ্ছে আয়নোস্ফিয়ার, ইলেকট্রন এবং কসমিক রশ্মি শনাক্তকরণ। আয়নোস্ফিয়ার, ইলেকট্রন এবং কসমিক রশ্মি, এইগুলো যারা হচ্ছে বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, বিশেষ করে যারা পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করে, এটা বিস্তারিত তাদের জানার বিষয়। আমাদের যেটি জানতে হবে, আমাদের যতটুকু এইখানে আছে ঠিক ততটুকুই জানতে হবে, কারণ আমাদের অত এই বিষয়ে পণ্ডিত হওয়ার দরকার নাই। আমাদের জাস্ট একটি সরকারি চাকরির জন্য পড়তে হবে, আর যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়েই রূপান্তর আপনাদের মাঝে সব সময় হাজির হয়।
তারপরে দেখেন অনলাইন তথ্য, টেলিস্কোপের তথ্য ওয়েবসাইটে দেখা যাবে। এইটি হচ্ছে ট্রান্সিয়েন্ট অ্যারে টেলিস্কোপের বিষয়। তারপরে যেটি আছে যে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন। ডেঙ্গু কিন্তু হচ্ছে বর্তমানে খুবই বাংলাদেশের জন্য খুবই ভীতিকর একটি অবস্থা। বিশেষ করে যারা ঢাকাতে বসবাস করেন তাদের কাছে কিন্তু ডেঙ্গু একটি হচ্ছে আতঙ্কের নাম, ঠিক আছে? কারণ ডেঙ্গুতে কেউ আক্রান্ত হলে তার কিন্তু বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম থাকে। বিশেষ করে যারা শিশু আর কি, 8 বছর বা 10 বছরের নিচে যাদের বয়স, এবং যারা হচ্ছে বয়স্ক 55 থেকে 60 বছর বা তার উপরে, এদের কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হলে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। আরেকটি বিষয়, যারা হচ্ছে ইয়াং জেনারেশন আছেন এদের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে তাদের মানে হচ্ছে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যদিও ডেঙ্গু থেকে রিকভারি করে, তারপরে কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে। তো সেই ডেঙ্গুর এক ডোজের টিকার অনুমোদন করা হয়েছে। অর্থাৎ সাধারণত কোনো ভাইরাস থেকে বাঁচার জন্য মানে হচ্ছে বেশ কয়েকটি ডোজ আমাদের নিতে হয়। যেমন আপনারা যখন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টিকা নিয়েছেন তখন কিন্তু 3টা ডোজ প্রাথমিক অবস্থায় মানে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু আরো ডোজ বৃদ্ধি করছে, হ্যাঁ, 4র্থ ডোজও কিন্তু দিয়েছে, যেটি বুস্টার ডোজ হিসেবে পরিচিত ছিল। তো ডেঙ্গুতে সাধারণত মানে অনেকগুলো ডোজ ছিল, তবে প্রাথমিকভাবে এই প্রথমবার এক ডোজের টিকার অনুমোদন করে, এবং সেটি করে হচ্ছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা সাও পাউলোর বুটানটান ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বুটানটান ডিভি নামে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে। তাহলে আপনার এই হচ্ছে যদি এই ডেঙ্গু টিকার যদি নাম ধরি সেটি হচ্ছে বুটানটান ডিভি। এইটা কে আবিষ্কার করছে? এইটা আবিষ্কার করছে হচ্ছে সাও পাউলোর বুটানটান ইনস্টিটিউট কর্তৃক। সাও পাউলো হচ্ছে ব্রাজিলের একটি শহর। তো এই ব্রাজিলের এই শহর থেকে বুটানটান ডিভি নামে এক ডোজের ডেঙ্গু টিকা আবিষ্কার হয়। যদি আপনাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে যারা হেলথের হচ্ছে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী হিসেবে পরীক্ষা দেবেন, সামনে হেলথের একটি বড় সার্কুলার আসবে, তাদের জন্য কিন্তু এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইগুলা আপনার কিন্তু পরীক্ষাতে আপনি ঠিক স্বাস্থ্য সম্পর্কে কতটুকু জানেন এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের মানে আপনি হেলথে চাকরি করতে গেছেন, স্বাস্থ্য নিয়ে চাকরি কাজ করবেন, তো আপনি সেই স্বাস্থ্য সম্পর্কিত আপডেট কতটুকু জানেন তার জন্য কিন্তু আপনাদের কি করবে, আপনাদের কিন্তু প্রশ্ন দিয়ে থাকবে। তো সেইটা যদি প্রশ্ন হয় তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার নাম কি, সেটি হচ্ছে বুটানটান ডিভি, যেটি সাও পাউলোর বুটানটান ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হয়েছে, ঠিক আছে? এবং 12 থেকে 59 বছর বয়সীদের জন্য অনুমোদিত এই টিকাটি গুরুতর ডেঙ্গু প্রতিরোধে 91.6% বা শতাংশ কার্যকরী ভূমিকা রাখবে। তাহলে দেখেন এইটা কাদের জন্য মানে হচ্ছে অনুমোদন করা হয়েছে, মানে প্রিফারেবল কাদের জন্য, কারা নিতে পারবে, সেটি হচ্ছে 12 থেকে 59 বছর বয়স যাদের, তারা হচ্ছে এই টিকা বুটানটান ডিভি তারা নিতে পারবে। এবং এটির রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ডেঙ্গু রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে 91.6% কার্যকর, ঠিক আছে? বৈশ্বিক উষ্ণতা ও 2024 সালে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় বিশ্বে 1.46 কোটির বেশি আক্রান্ত, যার অর্ধেকের মৃত্যু ব্রাজিলে। তাহলে দেখেন ব্রাজিল কেন এই টিকাটা আবিষ্কার করলো তার প্রমাণ আপনারা পেয়েছেন। সেটি হচ্ছে যে ব্রাজিল কিন্তু একটি মানে হচ্ছে
ওইখানে কিন্তু গরম বেশ ভালোই, উষ্ণ একটি জায়গা। এবং বিশ্বে এই 2024 সালে 1.46 কোটির বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। এবং এই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পর 1.46 কোটির বেশি আক্রান্ত হয়, এর মধ্যে অর্ধেক মারা গেছে, সেই অর্ধেক মৃত্যু কিন্তু ব্রাজিলে হয়েছে। যার কারণে তারা এই টিকাটি হচ্ছে আবিষ্কারের জন্য এত তৎপর বা উঠে পড়ে লেগেছিল, এবং তারা আবিষ্কার করতে পেরেছে। কিন্তু সফল ঠিক কতটুকু হবে এটি হচ্ছে প্রয়োগের পর যে ফলাফল আসবে সেটির উপর হচ্ছে নির্ভর করবে। দেখেন, প্রেক্ষিতে এটিকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা গিয়েছে বা দেখা হচ্ছে। অবশ্যই এটি একটি মানে বলবো ঐতিহাসিক অর্জন, কারণ একটা দেশে যখন কোন একটা হচ্ছে ভাইরাস বা মহামারীতে একটা দেশ বিপর্যস্ত বা জর্জরিত হয়, তখন যদি কোনো কিছু আবিষ্কার করে, যার ব্যথা সেই যদি ব্যথা সারানোর জন্য কাজ করে বা কিছু আবিষ্কার করে, অবশ্যই এটি একটি ভালো দিক। তো অবশ্যই এটি ব্রাজিলের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এবং এইখান থেকে আরেকটি বিষয়, যে বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল, এবং সেটি হচ্ছে অনুমোদন দেয় 26শে নভেম্বর 2025 সালে। সেটি কবে? 26শে নভেম্বর 2025 সালে। এইখান থেকে যেভাবে প্রশ্ন পড়বেন যে বুটানটান ডিভি ডেঙ্গু টিকা এটি কয় ডোজের? 1 ডোজের। অনুমোদন দেয় কে? ব্রাজিল দেয়। কত তারিখে দেয়? সেটি হচ্ছে 26শে নভেম্বর 2025। উদ্ভাবক সাও পাওলো টানটান ইনস্টিটিউট, ব্রাজিল। অনুমোদনকারী দেশ ব্রাজিল। স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা। যাই হোক, এগুলো মোটামুটি দেখা হয়েছে। আমরা হচ্ছে এরপরে আরো বেশ কিছু সাধারণ জ্ঞান আছে, যেগুলো হচ্ছে এটি হচ্ছে রিসেন্টলি হয়েছে। সেটি হচ্ছে এটি স্লাইডে নাই, তবে হচ্ছে আমি আপনাদের লিখে দিচ্ছি। যাদের খাতা কলম আছে আপনারা খাতা কলম বের করেন বা আমার কথা শোনেন মনোযোগ দিয়ে। 30শে নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সচিবালয়টা কি? এটি আসলে হচ্ছে যে বিচার বিভাগ যে আছে, আমাদের যে জুডিশিয়ারি আছে, সেই জুডিশিয়ারিকে হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেয়া হয়েছে। অর্থাৎ এই জুডিশিয়ারি নিয়ে মানে এইটা নিয়ে কথা বলার আগে আপনাদের একটি বিষয় জানাতে হবে। সেটি হচ্ছে মন্টেস্কুর সেপারেশন অফ পাওয়ার। মন্টেস্কুর সেপারেশন অফ পাওয়ার সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন। মন্টেস্কু যেটি বলেছে সেটি হচ্ছে যে রাষ্ট্রের 3টি যে অর্গান আছে বিচার, প্রথমত হচ্ছে আইন বিভাগ, তারপর হচ্ছে নির্বাহী বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ। এই 3টি বিভাগকে হচ্ছে আলাদা করতে হবে। এই 3টি বিভাগের ক্ষমতা আলাদা এবং তাদেরকে কি করতে হবে? স্বাধীন করে দিতে হবে। তবে যখন তারা হচ্ছে পলিসি মেকিং বা হচ্ছে যখন এক্সিকিউশন করবে, তাদের ভিতরে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তবে সেটা অবশ্যই ইম্পার্শিয়ালি এবং ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, পক্ষপাতিত্বহীনভাবে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে তার একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে থাকবে। তবে সেপারেশন অফ পাওয়ার থাকবে, অর্থাৎ এই 3টা বিভাগের কার্যক্রম নিয়ন্ত্রণ আলাদা আলাদাভাবে থাকবে। তো তারই প্রেক্ষিতে 1994 সালে মাজদার হোসেন নামক এক ব্যক্তি, ওনাকে শুধু ব্যক্তি বললে ভুল হবে না, উনি হচ্ছে জেলা ও দায়রা জজ ছিলেন আর কি, অর্থাৎ মাননীয় বিজ্ঞ বিচারক ছিলেন। তিনি হচ্ছে 1994 সালে আরো বেশ কয়েকজন মিলে
একটি হচ্ছে মামলা হয়, মাজদার হোসেন মামলা নামে পরিচিত। সেখানে হচ্ছে বিচার বিভাগকে আলাদা করার জন্য হচ্ছে মামলাটি হয়। তো সেই মামলায় বাংলাদেশের রাজনৈতিক সরকার, কোন রাজনৈতিক সরকার সেই মামলাতে হচ্ছে আপনার তারা বিচার বিভাগকে পৃথক করার জন্য কোন রাজনৈতিক সরকার কোন উদ্যোগ গ্রহণ করে নাই। 1994 সালে মামলা হইলেও এই মামলার নিষ্পত্তি কোন রাজনৈতিক সরকার করে নাই, কিন্তু এই মামলা নিষ্পত্তি করেছিল হচ্ছে 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্ট এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আপনারা অনেকেই জানেন বিষয়টি। 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় এই বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়, অর্থাৎ জুডিশিয়ারিকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা আলাদা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই যে আলাদা করা হলো, তারপরেও শুধুমাত্র কাগজে কলমে আলাদা করা হলো। বাস্তবিক অর্থে দেখলাম লোয়ার কোর্ট মানে হচ্ছে অধস্তন আদালত, যেগুলো জেলা পর্যায়ে যে সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট বা হচ্ছে সিভিল যে কোর্টগুলো আছে, সেখানে কিন্তু সংবিধান 115 নং অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের কিন্তু রাষ্ট্রপতির হচ্ছে তিনি হচ্ছে নিয়োগ দেন, এবং তাদের যে এই আদালতের যে বিচারকদের বেতন ভাতা, এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে দেয়া হতো। অর্থাৎ তারা নামে স্বাধীন, তবে তাদের হচ্ছে যে বেতন ভাতা বা বিভিন্ন সুযোগ সুবিধা বা তাদের সবকিছুই কিন্তু নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত ছিল, আইন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত ছিল। তো এতদিন পরে 2007 সালে তো তাদের হচ্ছে স্বাধীনতা দেওয়া হয়, তারপরে এখন 2025 সালে এসে আবারও কোনো রাজনৈতিক সরকার না, বর্তমানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার 30শে নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশ কেন জারি করেন? কারণ এখন সংসদ বহাল নাই, এখন হচ্ছে রাষ্ট্রপতি তার হচ্ছে ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করেন, যেটি সংবিধানের 93 নং অনুচ্ছেদে আছে। ঠিক আছে, তো যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় যে সুপ্রিম কোর্ট সচিবালয় কবে ঘোষণা করা হয় বা কবে গঠন করা হয়, সেটি হচ্ছে 30শে নভেম্বর 2025 সালে, এবং এটির মাধ্যমে বিচার বিভাগকে হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেওয়া হয়েছে। অর্থাৎ কাগজে কলমে এখনো সম্পূর্ণভাবে স্বাধীন, তবে বাস্তবিক অর্থে কতটা হবে এটা আসলে এক্সিকিউশন হওয়ার পরই বোঝা যাবে। এখন থেকে এই বিচারকদের নিয়ন্ত্রণ এটা সম্পূর্ণই হচ্ছে বিচার বিভাগের উপর থাকবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরে থাকবে। বেতন ভাতা, প্রমোশন, পেনশন সবকিছু বিষয়গুলো তারা হচ্ছে দেখাশোনা করবে। তো আপনারা এই বিষয়টি হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন যে সুপ্রিম কোর্ট সচিবালয় কবে গঠন করা হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি মনে রাখবেন। আরো কিছু সাম্প্রতিক ঘটনা কিন্তু আছে, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে জানতে হবে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। তারপরে দেখেন যে বাংলাদেশে নতুন 65 প্রজাতির নতুন মাছের জাতের সন্ধান পাওয়া গেছে। 65 প্রজাতির মাছের জাতের সন্ধান পাওয়া গেছে নতুন করে বাংলাদেশের জলাশয়গুলোতে। ঠিক আছে, তো এটি একটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরে হচ্ছে আপনারা যুক্ত হবেন, তাদের জন্য হচ্ছে এটি খুবই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। তো এই বিষয়টি আপনারা মনে রাখবেন। তারপরে আরো কিছু বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে ঘটে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশে এবার ক্রিকেটে যদি ফিরি, টেস্ট
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। অর্থাৎ বাংলাদেশের যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন কে আছেন? এখন হচ্ছেন তাইজুল ইসলাম। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, সামনের আপনাদের পরীক্ষাগুলোতে আসবে। আরো কয়েকটি সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে ক্রিকেট অঙ্গনে, সেটি হচ্ছে যে ওয়ানডে ক্রিকেট বা একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক, অর্থাৎ যে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারতের রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক। এই কৃতিত্বের আগে দখলদার ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তো শহীদ আফ্রিদিকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মেরেছেন বা হাঁকিয়েছেন তিনি হচ্ছেন রোহিত শর্মা। ঠিক আছে, আবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সুপার ওভার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার সুপার ওভারে মুখোমুখি হয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে মুখোমুখি হয় এবং দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায়। ঠিক আছে, তো এই তথ্যটিও কি আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপরে বর্তমান সময়ে আরেকটি আলোচ্য বিষয়, খুবই অ্যালার্মিং বটে আমাদের জন্য, সেটি হচ্ছে এইডস। এইডস বর্তমানে আমাদের বাংলাদেশে কি খুবই বিস্তার লাভ করেছে, বিশেষ করে ঢাকাতে এই বিগত 2 মাসে প্রায় 686 জন মানুষ এইডস রোগে শনাক্ত হয়েছে। ঠিক আছে, এবং উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ এই 2টি জায়গায় কিন্তু এইডস এর প্রাদুর্ভাব খুবই বেশি। হ্যাঁ, তো এই বিশ্ব এইডস প্রতিরোধ দিবস পালন করা হয় হচ্ছে 1 ডিসেম্বর। অর্থাৎ গতকাল আমাদের এইডস প্রতিরোধ দিবস কিন্তু পালিত হয়েছে, গতকাল চলে গিয়েছে। তো দিবস হিসেবে এইডস প্রতিরোধ দিবস কবে? 1 ডিসেম্বর। এই তথ্যটিও আপনারা মনে রাখবেন, বিশেষ করে যারা জানুয়ারিতে পরীক্ষা দেবেন, নিয়োগ পরীক্ষা, তারা মনে রাখবেন। তারপরে আসিয়ান প্রযুক্তি সহায়তা সম্মেলন, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? সেটি অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান প্রযুক্তি সহায়তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই তথ্যটি কি আপনারা মনে রাখবেন। এবং আমরা যখন বিশ্বের বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে কথা বলবো তখন বিস্তারিত আমরা বলবো, তবে আসিয়ান সম্পর্কে আপনারা একটু, যারা পড়াশোনার মধ্যে আছেন, তারা আসিয়ান সম্পর্কে একটু বিস্তারিত দেখে নেবেন, কারণ আসিয়ানটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই দক্ষিণ এশিয়ার সার্ক কিন্তু কার্যতভাবে ব্যর্থ হয়েছে, বা অনেক প্রতিষ্ঠান আছে, অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রিজিওনাল অর্গানাইজেশন আছে, তারা কিন্তু কার্যত বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছে। কিন্তু আসিয়ান কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু
তাদের হচ্ছে যে কার্যক্রম তারা অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। যদিও তারা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তাদের মধ্যে নাই, তারা সাধারণত অর্থনৈতিক, প্রযুক্তি এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। তো আসিয়ান সম্পর্কে আপনারা বিস্তারিত দেখে নেবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের সাম্প্রতিক আলোচনার বিষয়। এখন আমরা হচ্ছে আমাদের যে মূল আলোচনা, আমরা সেই হচ্ছে মূল আলোচনায় আমরা আজকে ফেরত যাব, ঠিক আছে? তো সাধারণত চেষ্টা করা হয় যে আপনাদের সাথে প্রত্যেকটা দিন সাম্প্রতিক যে ঘটনাগুলো, অনেক ঘটনা ঘটেছে, অনেক তথ্য আপনারা পাবেন, তবে রূপান্তর যেটি করে সেটি হচ্ছে যে আপনাদের জন্য খুবই প্রিসাইজ ফর্মে, অর্থাৎ আপনাদের যেটা দরকার, যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়েই আপনাদের সামনে হাজির হয়। কারণ আমাদের তো একটি সাবজেক্ট না, সাধারণ জ্ঞান হচ্ছে এইটা হচ্ছে একটি মানে কি বলবো মহাসমুদ্র। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের চেয়েও কি এর মানে হচ্ছে ভান্ডার বেশি। হ্যাঁ, দীর্ঘতম বলেন, গভীরতম বলেন, হ্যাঁ, সাধারণ জ্ঞান কিন্তু একটি ভাস্ট একটি সাবজেক্ট। তো এই যে এত এত তথ্য, আপনারা অনেকেই অনেক চাকরিতে আছেন বা অনেকে অনেক বিভিন্ন কর্ম করছেন, পাশাপাশি হচ্ছে পড়াশোনা করছেন, এত এত তথ্য তো আপনাদের শুধু তো সাধারণ জ্ঞান না, আপনাদের অনেক সাবজেক্টই পড়তে হচ্ছে। তো এত এত তথ্য কিন্তু মনে রাখা পসিবল না, যার কারণে আমরা প্রিসাইজ ফর্মে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক অপারেশন, এই অপারেশন আবার হচ্ছে সেই অপারেশন না যেটি হচ্ছে যে ওই হসপিটালে হচ্ছে ছুরি কাঁচি এবং হচ্ছে ওটি লাইটের নিচে করে, ওইটা না। এর আগে হচ্ছে অপারেশন সার্চ লাইট কি, এটা নিয়ে সম্ভবত মাছরাঙ্গা টেলিভিশনে একটি মানে হচ্ছে ইন্টারভিউ নিয়েছিল আর কি, সেখানে কিন্তু এই ধরনের মানে অপ্রীতিকর একটি উত্তর বা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যার কারণে আপনারা এই অপারেশন সম্পর্কে খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার একটি আইডিয়া রাখার চেষ্টা করবেন। তো দেখেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক অপারেশন, অর্থাৎ সামরিক বলতে বোঝাচ্ছে হচ্ছে সশস্ত্র বাহিনী কর্তৃক, অর্থাৎ এটা হতে পারে বিমান বাহিনী বা সেনাবাহিনী বা নৌবাহিনী, এই তিন বাহিনীকে সাধারণত সামরিক বাহিনী বলা হয় বা সশস্ত্র বাহিনী বলা হয়। প্রথম অপারেশন যদি আমরা দেখি, অপারেশন সার্চ লাইট, যেটি হচ্ছে 25শে মার্চ 1971 সালে পাক বাহিনী কর্তৃক বাংলাদেশে পরিচালিত হত্যা অভিযান। আপনারা সবাই জানেন যে 25শে মার্চ আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধর আনুষ্ঠানিক যাত্রা কিন্তু এই 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আক্রমণের মাধ্যমে কিন্তু শুরু হয়। তার আগে আমরা মুক্তিযুদ্ধের জন্য অনেক প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ডাক দেওয়া হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু যুদ্ধ শুরু হয়নি। কিন্তু 25শে মার্চ যখন এই রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর ভবন, ওখান দিয়ে যখন হচ্ছে আক্রমণ করা হলো পাকিস্তানি বাহিনী কর্তৃক, মেজর জেনারেল রাও ফরমান আলী, পশ্চিম পাকিস্তানের, তিনি হচ্ছে তখন এই অপারেশন সার্চ লাইটের হচ্ছে মানে হচ্ছে কমান্ডার আর কি। তিনি এই মেজর জেনারেল রাও ফরমান আলীর মানে হচ্ছে কমান্ডিং এ ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় রাতে নির্বিচারে নিরীহ ঘুমন্ত বাংলাদেশিদের উপর কিন্তু নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় এবং রাজারবাগ পুলিশ লাইন সহ আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে অনেক শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়। এবং এই অপারেশন সার্চ লাইট পরিচালনার জন্য যে সামরিক অস্ত্র বা গোলা বারুদ আনা হয়, সেই জাহাজে করে আনা হয়, সেই জাহাজের নাম ছিল এমবি সোয়াত জাহাজে করে এই অপারেশন সার্চ লাইট পরিচালনার জন্য বিভিন্ন গোলা বারুদ আনা হয় মেজর জেনারেল রাও ফরমান আলীর কি নেতৃত্বে। তাহলে অপারেশন সার্চ লাইট 25শে মার্চ 1971 সালে পাক বাহিনী কর্তৃক বাংলাদেশে পরিচালিত হত্যা অভিযান।
তারপরে যদি দেখেন অপারেশন জ্যাকপট 15 আগস্ট 1971 সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে অভিযান। অর্থাৎ 25 মার্চ যেমন পশ্চিম পাকিস্তানিরা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের উপর একটি উপর যে একটি হচ্ছে অপারেশন সার্চলাইট পরিচালিত করেছিল, ঠিক 26 মার্চ যখন প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা হয় তখন কিন্তু আমরা হচ্ছে পাল্টা একটি প্রতিরোধ গড়ে তুলি এবং আমরা বিজয়ের জন্য কিন্তু ছুটি। সেই বিজয়ের অংশ হিসেবে 1971 সালে 15 আগস্ট বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে। ঠিক আছে, এবং এই অপারেশন জ্যাকপট যেটি পরিচালিত করা হয় এটি হচ্ছে গেরিলা পদ্ধতির যুদ্ধ ছিল। এটি গেরিলা পদ্ধতির যুদ্ধের কৌশল হিসেবে কিন্তু অপারেশন জ্যাকপট পরিচালিত করা হয়। একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে পশ্চিম পাকিস্তানি যারা সেনাবাহিনীর সদস্য ছিল তারা কিন্তু সাঁতারে খুবই কাঁচা ছিল। অর্থাৎ আমাদের যে এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর সেনারা অগ্রনায়করা যারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত। গেরিলা পদ্ধতির যুদ্ধ হচ্ছে অতর্কিত আক্রমণ। পশ্চিম পাকিস্তানিরা যখন নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন হঠাৎ করে নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু নিত। তো অপারেশন জ্যাকপট ছিল গেরিলা পদ্ধতির এক ধরনের যুদ্ধ এবং সেটির মাধ্যমে পশ্চিম পাকিস্তানি যে সৈন্য তাদেরকে কিন্তু আমরা পরাস্ত করতে সক্ষম হই এবং অপারেশন জ্যাকপট মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে থাকবে। তারপরে দেখেন গ্যালিলিও শান্তি অপারেশন, এটি করা হচ্ছে 16 জুন 1982 সালে ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত সামরিক অভিযান। ইসরায়েল আসলে ফিলিস্তিনকে ধরার আগে কিন্তু লেবাননকে ধরেছিল এবং লেবাননকেও কিন্তু এক প্রকার শেষ করে দিয়েছে। ঠিক আছে, তো এই গ্যালিলিও শান্তি অপারেশন এটি হচ্ছে 16 জুন 1982 সালে ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত সামরিক অভিযান। অর্থাৎ লেবাননের যে তাদের যেটা একটি বাহানা বানাতে হয়, হ্যাঁ, তাল বাহানা বলে একটি কথা আছে, সেই তাল বাহানা করে লেবাননের উপর আক্রমণ করা হয় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে এবং এটি করা হয় যে লেবাননে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বা সন্ত্রাসের প্রস্তুতি তারা নিচ্ছে, এই অজুহাতে লেবাননের উপরেই সামরিক অপারেশনটি পরিচালিত করা হয়। ঠিক আছে, অপারেশন ডেজার্ট স্টর্ম 19 জানুয়ারি 1991 সালে বহুজাতিক বাহিনী কর্তৃক উপসাগরীয় যুদ্ধে পরিচালিত অভিযান। এখানে বহু জাতির বাহিনী এটা মূলত ইউএসএ বা আমেরিকান বাহিনী কর্তৃক মূলত ইরাকের উপর এই অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালিত করা হয়। ঠিক আছে, অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালিত করা হয় কাতারকে মুক্ত করার জন্য। অর্থাৎ এই মার্কিন বাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই অজুহাত দেয় যে কাতারকে ইরাক দখল করেছে। হ্যাঁ, ইরাক তারা সন্ত্রাসী কার্যকলাপ করে কাতারকে দখল করেছে এবং কাতার আমাদের মিত্র রাষ্ট্র। এই অজুহাতে ইউএসএ বা আমেরিকা কর্তৃক ইরাকের উপর কাতারকে মুক্ত করার জন্য এই অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালিত করা হয় এবং সেটি 19 জানুয়ারি 1991 সালে। সরি, আপনাদের যদি প্রশ্ন করা হয় যে অপারেশন ডেজার্ট স্টর্ম কত সালে পরিচালিত করা হয়, তাহলে 19 জানুয়ারি 1991 সালে। এবং এটি কেন করা হয়, কেনর উত্তরে এখানে উপসাগরীয় যুদ্ধে পরিচালিত অভিযান এবং এটি মূলত করা হয়
কাতারকে রক্ষা করার জন্য ইরাকের উপর হচ্ছে এই অপারেশনটি পরিচালনা করা হয়। তারপরে অপারেশন অ্যানাকোন্ডা 2002 সালে মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে তালেবান ও আল কায়দা বিরোধী অভিযান। ঠিক আছে, এটা অ্যানাকোন্ডা হবে। অ্যানাকোন্ডা সম্পর্কে আপনারা সবাই জানেন, একটি বিষধর সাপের নাম, যেটিতে আমরা হচ্ছে সবাই ভয় পাই এবং এটির বিষ এতটাই তীব্র যে মানুষ আসলে বেঁচে ফেরে না, এবং এই সাপ দেখতেও খুবই বিভৎস এবং ভয়াবহ। আমাজন জঙ্গলে এই অ্যানাকোন্ডার মানে হচ্ছে দেখা যায়। তো যাই হোক, আমাদের বিষয় সেটি না, যে অপারেশন অ্যানাকোন্ডা 2002 সালে মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে তালেবান ও আল কায়দা বিরোধী অভিযান। ঠিক আছে, এই 2002 সালেই আমেরিকা আফগানিস্তানকে দখল করে নেয়। 2002 সালে আমেরিকা আফগানিস্তানকে দখল করে নেয় এই অজুহাতে যে আফগানিস্তানে হচ্ছে তালেবান, বর্তমান আফগানিস্তানের শাসক তো তালেবানরা আফগানিস্তানের মানে হচ্ছে আফগানিস্তানকে পরিচালনা করছে। তাদের যেটি মানে আমেরিকার মানে হচ্ছে ভাষ্য যে তালেবান এবং হচ্ছে আল কায়দার যিনি প্রধান ছিলেন ওসামা বিন লাদেনের সাথে কিন্তু আপনার আমেরিকার একটি মানে হচ্ছে অহিনুকুল সম্পর্ক বা দা কুমড়ার মতো সম্পর্ক। ঠিক আছে, এবং আমেরিকার যে টুইন টাওয়ারে হামলা, এটা কথিত আছে যে আল কায়দা এবং তৎকালীন আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন এই টুইন টাওয়ার হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত কথিত আছে। আন্তর্জাতিক মিডিয়া থেকে আমরা এমনটি তথ্য পাই। তো অপারেশন অ্যানাকোন্ডা 2002 সালে মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে হচ্ছে এই তালেবানদের এবং আল কায়দা বিরোধী অভিযান, অর্থাৎ তাদের নির্মূলের জন্য এই অপারেশন অ্যানাকোন্ডা পরিচালিত হয়, এবং তাদেরকে নির্মূল করার অজুহাতে তাদেরকে কিন্তু এই আফগানিস্তানকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে যায় আমেরিকা। ঠিক আছে, অর্থাৎ আমেরিকা যাকে ধরে সে আসলে হচ্ছে ধ্বংস হয়ে যায়। তো 2002 সাল থেকে আমেরিকা আফগানিস্তানকে দখল করে রেখেছিল। 2024 সালে এসে তারা হচ্ছে মানে আফগানিস্তান ছেড়ে চলে যায় এবং আফগানিস্তানকে সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন হিসেবে তারা হচ্ছে দিয়ে তারা চলে যায়, এবং আফগানিস্তানে মার্কিন যত সামরিক বাহিনীর ঘাঁটি ছিল সব ঘাঁটি হচ্ছে তারা প্রত্যাহার করে নেয়, এবং বর্তমানে আফগানিস্তানে কোনো ধরনের বর্তমানে মার্কিন কোনো হস্তক্ষেপ, আমেরিকান কোনো হস্তক্ষেপ নেই। অপারেশন স্ট্রাইকিং ফোর্স 2002 সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ নির্মূল অভিযান। তাহলে অপারেশন স্ট্রাইকিং ফোর্স কি বিষয় ছিল? নিষিদ্ধ পলিথিন যে নির্মূল বাজার থেকে, সেইটার জন্য বাংলাদেশ সরকার এই অপারেশনটি পরিচালিত করেছিল। যদিও এই অপারেশনে খুব ফলপ্রসূ কিছু হয়নি, কিছুদিনের জন্য হচ্ছে এইটি বন্ধ হয়েছিল। কিছুদিনের জন্য বাজারে পলিথিন মানে তাও লুকিয়ে ছাপিয়ে ব্যবহার করা হতো, তবে এই অভিযান পরিচালিত করলেও খুব বেশি সফল হয়নি। একটি বিষয় সফল কিছু বছরের জন্য হয়েছিল, সেটি হচ্ছে কালো এবং হচ্ছে নীল রঙের যে পলিথিনের প্যাকেটগুলো ছিল, এইগুলো হচ্ছে বাজার থেকে একদম মানে হচ্ছে উধাও হয়ে গিয়েছিল বা বাজার থেকে নির্মূল করা গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু কি আবার পলিথিন আছে, বরং হচ্ছে কালো এবং নীল রং, বরং এইটা হচ্ছে আরো ক্ষতিকর, আরো বিষাক্ত, কারণ এই কালো এবং নীল এটা হচ্ছে কেমিক্যাল দিয়ে হচ্ছে পলিথিনকে এই রঙে রাঙানো হয়। তো এইটা কিন্তু আবার বাজারে হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে। তারপরে যেটি অপারেশন ক্লিন হার্ট, 16 অক্টোবর 2002 সালে বাংলাদেশ যৌথ বাহিনী কর্তৃক দেশে সন্ত্রাস, অপরাধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান করা হয়। ঠিক আছে, অপারেশন ক্লিন হার্ট
এইটি হচ্ছে তৎকালীন বিএনপি সরকারের সময় করা হয়। তখন কিন্তু বাংলাদেশে হরকাতুল জিহাদ এবং জেএমবি নামে বেশ কিছু হচ্ছে সশস্ত্র নিষিদ্ধ সংগঠন ছিল, যারা হচ্ছে দেশের মধ্যে সন্ত্রাস এবং অগ্নিসংযোগ এবং দেশের শান্তি, অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা সেটি বিনষ্টের জন্য তারা কিন্তু হচ্ছে তৎপর ছিল। এবং আমার খুব মনে আছে যে তখন প্রায় 61টি জেলায় একসাথে সিরিজ বোমা হামলা হয়েছিল। তখন মাটি পর্যন্ত, মানে সারা বাংলাদেশ 61টি জেলা একসাথে কিন্তু কেঁপে উঠেছিল একই সময়ে এবং একসাথে, এবং বিকট আওয়াজ হয় এবং হচ্ছে কি হয়, মাটি পর্যন্ত কেঁপে ওঠে। তো সেই অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে তখন হচ্ছে এই দেশ থেকে সন্ত্রাস নির্মূলের জন্য এবং অবৈধ অস্ত্র দেশে 10টা অস্ত্র মামলা, এই মামলা সম্পর্কে আপনারা যারা মোটামুটি দেশের হাল হাকিকত বা খবর রাখেন বা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারা কিন্তু আপনারা এই 10টা অস্ত্র মামলা সম্পর্কে অবগত আছেন। সেই অস্ত্র যখন ভারত থেকে বাংলাদেশে 10টা অস্ত্র আসে, তখন দেশের সন্ত্রাসী কার্যকলাপ যখন বেড়ে যায়, তখন হচ্ছে এই অস্ত্র উদ্ধারের জন্য এই অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয়। এবং এই অপারেশন ক্লিন হার্টের সময় কিন্তু অনেক মানুষ মারা যায়। হ্যাঁ, প্রায় 1000-এর উপরে মানুষকে হচ্ছে হত্যা করা হয় আর কি, এই মানে হচ্ছে যৌথ বাহিনী কর্তৃক। তখন হচ্ছে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, তখনও র্যাব হচ্ছে মানে হচ্ছে র্যাবকে গঠন করা হয় নাই। তো এবং এইটা নিয়ে কিন্তু এক ধরনের হচ্ছে বিশাল মানে হচ্ছে বিতর্ক আছে যে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যা, এইটা কিন্তু উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় এবং হিউম্যান রাইটস এর বিশাল একটা ভায়োলেশন হয়। সে বিষয়টি কিন্তু এই অপারেশন ক্লিন হার্টকে ঘিরে এই বিতর্কটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। তারপরে দেখেন অপারেশন রেড ডন, 13ই ডিসেম্বর 2003 সালে ইঙ্গো মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে সাদ্দাম হোসেনকে ধরার অভিযান। অর্থাৎ ইরাকে সাদ্দাম হোসেন তখন তার সম্পর্কেও মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, সাদ্দাম হোসেন যখন মানে হচ্ছে ইরাককে সমৃদ্ধ মানে অভ্যন্তরীণ ইরাক তখন কিছুটা আর্থিক সংকটে ছিল। এটা হচ্ছে আন্তর্জাতিক অবরোধ এবং হচ্ছে বাণিজ্য না হওয়ার কারণে। তবে সব মিলিয়ে ইরাক কিন্তু তখন সাদ্দাম হোসেনের সময় খুব ভালো একটি শাসন ব্যবস্থা ছিল। কিন্তু আমরা হচ্ছে প্রকৃত অর্থেই ভালো ছিল, কিন্তু আমরা আসলে পশ্চিমা মিডিয়াতে বা আমাদের হচ্ছে ইতিহাসকে এমন ভাবে উত্থাপন করা হয় যেটি হচ্ছে সাদ্দাম হোসেনকে বিতর্কিত করে, এবং আমেরিকা সেই বিতর্কের জায়গা সৃষ্টি করেছে এবং তাকে হচ্ছে ধরার জন্য এই অপারেশন রেড ডন 13ই ডিসেম্বর 2003 সালে পরিচালিত করে। তারপরে দেখেন অপারেশন রেইনবো 2004 সালে এটি হয়, ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিন নির্মূলে পরিচালিত অভিযান। আবারও তারা হচ্ছে ইসরায়েলি বাহিনী কর্তৃক কি ফিলিস্তিনিদের নির্মূলের জন্য এই অপারেশন রেইনবো হচ্ছে পরিচালিত করা হয়। তারপরে অপারেশন সিনবাদ 17ই সেপ্টেম্বর 2006 সালে এই অপারেশনটি পরিচালিত করা হয় ব্রিটেন কর্তৃক ইরাকি গেরিলা দমন অভিযান। অর্থাৎ এটি করেছিল হচ্ছে যুক্তরাজ্য বা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন, যাই বলি না কেন, তারা কিন্তু এই অপারেশনটি পরিচালিত করেছিল। ঠিক আছে, আরেকটি সামরিক অপারেশন আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিত, সেটির নাম হচ্ছে থান্ডারবোল্ট। যদি স্লাইডে নেই তবে এই বিষয়টা মনে রাখবেন। অপারেশন থান্ডারবোল্ট এটি 2016 সালে হয়। আপনারা সবাই জানেন যে 2016 সালে বাংলাদেশে হোলি আর্টিজেন্ট একটি বেকারি এবং রেস্টুরেন্ট ছিল, সেখানে হচ্ছে প্রায় 55 জন বাংলাদেশি সহ নাগরিককে হত্যা করা হয়। বাংলাদেশি সহ প্রায় 55 জনের কাছাকাছি এরকম একটি নাগরিককে হত্যা করা হয় এলোপাতাড়ি গুলি করে, এবং শ্রীলঙ্কার বেশ কিছু নাগরিক ছিল। তো এই হোলি আর্টিজেনের এই সশস্ত্র সন্ত্রাসী হামলাকে
প্রতিরোধ করার জন্য, বা যারা ওই হোলি আর্টিজান বেকারিতে আটকে যারা ছিল তাদেরকে নিরাপদে উদ্ধার করার জন্য একটি অপারেশন পরিচালিত করা হয়। সেই অপারেশন নাম হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট। এটি 2016 সালে করা হয়। মোটামুটি বিশ্বের যে গুরুত্বপূর্ণ অপারেশন গুলো আছে, অর্থাৎ কোন অপারেশন ঠিক কখন করা হয়, এই যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন অপারেশন হয়ে গেছে, সামরিক অপারেশন বিভিন্ন কিছু নির্মূলের জন্য, এইগুলো আপনারা যদি মোটামুটি দেখেন, এইগুলো সম্পর্কে যদি আইডিয়া রাখেন, ইনশাল্লাহ আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনারা কি করতে পারবেন, উত্তর করতে পারবেন। বিশেষ করে যারা এনএসআই তে পরীক্ষা দেবেন তাদের জন্য কি এই অপারেশন সম্পর্কে মানে হচ্ছে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে চাকরি দেন, আপনারা যে মন্ত্রণালয় বা যে সেক্টরে আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন, সেই সেক্টর সম্পর্কিত কিন্তু প্রশ্ন আপনাদেরকে জেনে যেতে হবে, ঠিক আছে? তো দেখেন, বিশ্বের বিখ্যাত বিপ্লব সমূহ, হ্যাঁ, এই বিখ্যাত বিপ্লব যখন আসে বা এই বিপ্লবের কথা যখন আসে, তখন কবির সুমনের আমার একটি গানের কথা মনে পড়ে, ঠিক আছে? সেই গানটি হচ্ছে তোমাকে চাই। হ্যাঁ, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ঠিক আছে? তো বিক্ষোভে বিপ্লবে শান্তি অশান্তিতে যখনই চান, আপনাদেরকে একটি আগে চাকরি পেতে হবে, তারপরে বিক্ষোভে বিপ্লবে তাকে আপনি চাবেন এবং তাকে চাইলে তখন পাবেন। তো বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, আমরা সেই বিশ্বের বিখ্যাত বিপ্লব সম্পর্কে এবার আমরা জানবো, কারণ আমাদের চাকরি পেয়ে আমাদেরও কি বিপ্লব ঘটাইতে হবে। দেখেন, রেনেসা বিপ্লব, যদিও এইটার হচ্ছে শাব্দিক অর্থ রেনেসা অর্থ বিপ্লব, বিপ্লব অর্থ বিপ্লব, তবে এইটা হচ্ছে রেনেসা বিপ্লব চতুর্দশ শতাব্দীতে, অর্থাৎ 1370-এর পর থেকে এই বিপ্লবটি হয়। ফলাফল হচ্ছে ইউরোপের সাংস্কৃতিক আন্দোলন, জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা, বিশেষ করে হচ্ছে আপনার রোম, ইতালির রোমে, অর্থাৎ এই রোমে হচ্ছে রোম, জার্মানি, সেন্ট্রাল ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে সেখানে জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটে, ঠিক আছে? এবং হচ্ছে সেখানে হচ্ছে এই জ্ঞান বিজ্ঞানের ব্যাপক অগ্রযাত্রা হয়, প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটে। তারপরে হচ্ছে জার্মানিতে মুদ্রা যন্ত্র আবিষ্কার হয়, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার হয়, অর্থাৎ আমেরিকা তো 1776 সালে স্বাধীন হয়েছে, তবে তার আগে আমেরিকা আবিষ্কার করার হচ্ছে মানে একটি রাস্তা বের করেছিলেন, সেটি হচ্ছে কলম্বাস, ঠিক আছে? আমাদের যেমন 1400 সালে ভাস্কো দা গামা এসেছিলেন, তিনি কিন্তু এই উপমহাদেশের প্রথম যে নৌ রুট বা জলভাগের যে রাস্তা, হ্যাঁ, তিনি কিন্তু উদ্যোগ নেয় এবং হচ্ছে একটি রুট, কিন্তু নৌ রুট তৈরি করে। তেমনি কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার করা হয়। সংশ্লিষ্ট বিষয় হচ্ছে উৎপত্তি ফ্লোরেন্স নগরী ইটালি, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো অগ্রদূত হিসেবে পরিচিত। লিওনার্দো দা ভিঞ্চি এবং পাবলো পিকাসো তারা প্রত্যেকেই কিন্তু বিখ্যাত হচ্ছে চিত্রশিল্পী, আপনারা জানেন। তারপরে দেখেন ফরাসি বিপ্লব সম্পর্কে আপনারা খুবই ম্যাসিভ ভালো একটি আইডিয়া রাখবেন, কারণ ফরাসি বিপ্লব হচ্ছে আপনার হচ্ছে সব সময় ফরাসি বিপ্লব নিয়ে কিন্তু প্রশ্ন আসে। ফরাসি বিপ্লব এবং হচ্ছে রুশ বিপ্লব, এই দুইটা বিপ্লবকে কোনো ক্রমেই আপনি আপনার মাথা থেকে কি আউট করতে পারবেন না। এবং এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞানে যে ভিত্তিমূলক প্রশ্ন বা ভিত্তিমূলক যে টপিক, এই ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লব হচ্ছে সেই ভিত্তিমূলক টপিক, অর্থাৎ এগুলো আপনাকে ভুললে চলবে না, ঠিক আছে? এগুলো কি ভুললে কিন্তু আপনাকে চলবে না। দেখেন, ফরাসি বিপ্লব সময়কাল 1789 থেকে 1799 সাল, ঠিক আছে? ফরাসি বিপ্লব কি 1789 থেকে 1799 সাল। ফলাফল ইউরোপে সামন্তবাদের অবসান। সামন্তবাদটা আসলে কি? সামন্তবাদ হচ্ছে আমাদের সমাজে বুর্জোয়া শ্রেণী বা হচ্ছে ধনিক শ্রেণী যারা আছে, অর্থাৎ যারা হচ্ছে ধনী,
এদের আধিপত্য ছিল, ঠিক আছে। আর যারা গরিব শ্রেণী ছিল, যারা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী ছিল না, তাদের উপর বিভিন্ন নির্যাতন করা হয়, দাস প্রথা ছিল তখন। এবং হচ্ছে এই ফ্রান্সে সহ গোটা ইউরোপে তখন হচ্ছে এই সামন্তবাদের উত্থান হয় চরমভাবে। তো এই সামন্তবাদের অবসানের জন্য হচ্ছে আপনার এই মানে হচ্ছে এই ফরাসি বিপ্লবটি হয়। এবং রাজা চতুর্দশ লুইয়ের সময় থেকে এই ফরাসি বিপ্লব শুরু হয়। অর্থাৎ চতুর্দশ লুই তিনি হচ্ছে খুবই ভালো একজন শাসক ছিলেন, মানে হচ্ছে তিনি রাষ্ট্রে কোনো অভাব অনটন ছিল না, আর রাষ্ট্রে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সবকিছুর তিনি খুব ভালো একটি মানে হচ্ছে ভাবে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা সবকিছু ভালো ছিল। কিন্তু কি ছিল তার মধ্যে ছিল আভিজাত্য বোধ। অর্থাৎ মানুষকে যারা হচ্ছে সমাজের যারা নির্যাতিত নিষ্পেষিত শ্রেণী গরিব শ্রেণী এদেরকে তিনি মানুষ হিসেবে মানে হচ্ছে ট্রিট করতো না। হ্যাঁ, তাদের সাথে অমানবিক আচরণ করত। এবং তার মধ্যে এক ধরনের রেসিজম ছিল, হ্যাঁ, বর্ণবাদী আচরণ ছিল। ঠিক এই চতুর্দশ লুইয়ের এই বর্ণবাদী আচরণের অবসানের জন্য এই ফরাসি বিপ্লব হয় ইউরোপে। সেটা 1793 সালে 21 জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয়। অর্থাৎ চতুর্দশ লুই থেকে এই যে আপনার হচ্ছে এই যে সামন্তবাদ সেইটার উত্থান হয় এবং এইটা 1789 থেকে 1799 পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 বছর। এই 10 বছরে চতুর্দশ লুইয়ের পর ষোড়শ লুই পর্যন্ত এই সামন্তবাদ ছিল। এবং সর্বশেষ এই 1793 সালে 21 জানুয়ারি সহস্র দর্শকের সম্মুখে অর্থাৎ নাগরিকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে ফ্রান্সের একটি জায়গার নাম গিলোটিনে শিরচ্ছেদ করা হয়, ঠিক আছে। এবং হচ্ছে এই ফরাসি বিপ্লবের হচ্ছে অগ্রনায়ক হিসেবে বলা হয় হচ্ছে ভলতেয়ার এবং কি রুশো, জ্যাক রুশো। হ্যাঁ, ভলতেয়ার এবং হচ্ছে জ্যাক রুশো, এদেরকে হচ্ছে এই ফরাসি বিপ্লবের অগ্রনায়ক বলা হয়। অর্থাৎ তারাই হচ্ছে বিপ্লবটিকে আপনার হচ্ছে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। স্বাধীনতা, সাম্য, শান্তি, স্বাধীনতা, সাম্য, শান্তি, এইগুলো ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান, ঠিক আছে। স্বাধীনতা, সাম্য, শান্তি, এইগুলো ছিল হচ্ছে আপনার ফরাসি বিপ্লবের স্লোগান। এবং সংশ্লিষ্ট বিষয় গিলোটিন, বাস্তিল দুর্গ, আইফেল টাওয়ার। বাস্তিল দুর্গ হচ্ছে কারাগার ছিল, কারাগার অর্থাৎ আমরা যেটাকে জেলখানা বলি। সেখানে হচ্ছে যারা এই যে নিষ্পেষিত শ্রেণী ছিল তাদেরকে হচ্ছে এই যে চতুর্দশ লুই থেকে ষোড়শ লুই তাদেরকে এই বাস্তিল দুর্গে হচ্ছে বন্দি করে রাখা হয়। এবং বাস্তিল দুর্গে তাদের উপর অনেক অমানবিক নির্যাতন করা হয়। তো এই বাস্তিল দুর্গের পতন অর্থাৎ এই বাস্তিল দুর্গ ধ্বংস করে যাবতীয় যারা হচ্ছে এই দুর্গে যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করা হয়। এবং ফরাসি বিপ্লবের নিদর্শন হিসাবে এটা হচ্ছে আইফেল টাওয়ার। আমেরিকা হচ্ছে গিফট করে ফ্রান্সকে আইফেল টাওয়ার, ঠিক আছে। তাহলে আইফেল টাওয়ার এটা কিন্তু ফরাসিরা বানায়নি, আইফেল টাওয়ার হচ্ছে বানিয়েছে হচ্ছে আমেরিকানরা। এবং ফ্রান্সরা আইফেল টাওয়ার গিফট নেওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ স্ট্যাচু অফ লিবার্টি এটা হচ্ছে আমেরিকাকে ফরাসিরা আবার গিফট করে, ঠিক আছে। অর্থাৎ গিভ অ্যান্ড টেক যে সম্পর্ক সেইটা হয়। তো এই ফরাসি বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে এই আইফেল টাওয়ার হচ্ছে তৈরি করা হয়। নেপোলিয়ন, রুশো এবং ভলতেয়ার ছিলেন স্বাধীনতা, সাম্য, মৈত্রী। দুঃখিত, আমি এখানে স্বাধীনতা, সাম্য, শান্তি লিখছি, এখানে হবে হচ্ছে মৈত্রী। স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এইটা ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের কি স্লোগান, ঠিক আছে। তারপরে দেখেন শিল্প বিপ্লব হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ 1760 থেকে 1850, 1760 থেকে 1850 সালে হচ্ছে এই শিল্প বিপ্লব হয়। এবং শিল্প বিপ্লব হয় হচ্ছে ইংল্যান্ডে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন
যাত্রা এই ইংল্যান্ড থেকে শুরু হয় 1760 থেকে 1850, এই সালকে বলা হয় শিল্প বিপ্লবের সুপ্তাবস্থা। শিল্প বিপ্লবে সুপ্ত অবস্থা বলা হয় হচ্ছে এই সময়কালকে। শিল্প বিপ্লবে সুপ্ত অবস্থা বলা হয় এই হচ্ছে 1760 থেকে 1850, এই 100 বছরকে। এবং ফলাফল হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে পুঁজিবাদের অর্থনীতির বিকাশ ঘটে, অর্থাৎ ক্যাপিটালিজম কিন্তু এই ইংল্যান্ড থেকে শুরু হয়, পুঁজিবাদ কিন্তু ইংল্যান্ড থেকে শুরু হয়। পুঁজিবাদ বিষয়টি কি সে সম্পর্কে আমরা সম্ভবত বিগত যে সেশন ছিল সেখানে আমরা আলোচনা করেছি। সংশ্লিষ্ট বিষয় দেখেন, হংকং এ মুক্তবাজার অর্থনীতি চালু, পূর্ব বাংলায় নীল চাষ শুরু, জাফনায় মশলা উৎপাদন শুরু। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে হচ্ছে নীল বিদ্রোহ হয়েছিল এবং নীল বিদ্রোহ নিয়ে একটি দীনবন্ধু মিত্রের নাটক আছে। দীনবন্ধু মিত্রের এই নীল বিদ্রোহ নিয়ে কিন্তু নাটক আছে, ঠিক আছে। দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহ নিয়ে নাটক আছে। অর্থাৎ 1660 সালে যখন আপনার হচ্ছে ব্রিটিশরা এই মানে হচ্ছে উপমহাদেশে ব্যবসা করতে আসে, তারপর 1757 সালে যখন তারা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পতনের মাধ্যমে তারা এই উপমহাদেশকে শাসন করে, তখন অন্যায়ভাবে হচ্ছে এই এই ভারতীয় উপমহাদেশে কৃষকদের নিয়ে হচ্ছে আপনার নীল চাষ করানো হতো। নীল চাষ করার ফলে মানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত এবং অন্যান্য যে চাষাবাদ সেটি ব্যাহত হতো। তো তখন হচ্ছে এই সাদা পোশাক, ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে ভদ্রলোক যারা ছিলেন, ব্রিটিশ সাদা চামড়া, তারা সাদা পোশাক পরতো। তো তাদের এই সাদা পোশাককে একটু গ্ল্যামারিয়াস করার জন্য যেটা লাগতো সেটা নীল লাগতো। তো এই নীল তখন গাছে উৎপন্ন করা হতো এবং চাষ করা হতো। তো এই নীল চাষে হচ্ছে এই পূর্ব ভারতীয় উপমহাদেশে কৃষকদের বাধ্য করা হতো। হ্যাঁ, এবং দীনবন্ধু মিত্র এই নীলকরদের অত্যাচারে একটি নাটকও কিন্তু নির্মাণ করেছিলেন। তো দেখেন, হংকং এ মুক্তবাজার অর্থনীতি চালু, পূর্ব বাংলায় নীল চাষ শুরু, জাফনায় মশলা উৎপাদন শুরু হয় এবং ইংল্যান্ডে হচ্ছে বিভিন্ন কলকবজা কারখানা এগুলোর হচ্ছে স্থাপন করা হয়, স্থাপিত হয়। তারপরে দেখেন রুশ বিপ্লব, সময়কাল 1917, মাত্র 10 দিন হচ্ছে এই রুশ বিপ্লব মানে হচ্ছে এর হচ্ছে মানে স্থায়িত্ব ছিল এবং হচ্ছে আপনার এই তখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ছিল। সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, মোট 11টি রাষ্ট্র এই সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার অধীনে ছিল। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় একটি মানে হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেটি হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র। 11টি রাষ্ট্র ছিল এবং এই রুশ বিপ্লবের মাধ্যমে কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের কিন্তু পতন ঘটে। ঠিক আছে, তাহলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কিসের মাধ্যমে? সেটি হচ্ছে এই রুশ বিপ্লবের মাধ্যমে। 11টি রাষ্ট্র ছিল এবং এর মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে, প্রজাতন্ত্রের শুরু হয়। রাজতন্ত্র বলতে রাশিয়ার রাজাদেরকে, রুশ রাজাদেরকে তখন জার বলা হতো। কি বলা হতো? জার বলা হতো। তখন এই রাজতন্ত্রের পতন ঘটে, অর্থাৎ তখনও যে রাজাদের একটি যে আধিপত্যবাদ সেটি কিন্তু তখনও বিদ্যমান ছিল। অর্থাৎ রাজারা কি করত? রাজারা প্রজাদের উপর নির্যাতন নিষ্পেষণ করত এবং এই রাজত্বের পতন ঘটে রুশ বিপ্লবের মাধ্যমে এবং সর্বোপরি সমাজতন্ত্রের যাত্রা শুরু হয় 1922 সালে। ঠিক আছে, সংশ্লিষ্ট বিষয় কার্ল মার্কসের হচ্ছে ডাচ ক্যাপিটাল এবং জার দ্বিতীয় নিকোলাস, তারপর হচ্ছে লেনিন, বলশেভিক দল, এই বিষয়গুলো হচ্ছে রুশ বিপ্লবের সাথে সম্পর্কিত। অর্থাৎ সমাজতন্ত্রের যখন যাত্রা শুরু হয় তখন কার্ল মার্কসের ডাচ ক্যাপিটাল, যে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় ডাচ ক্যাপিটালকে, এবং রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়, দ্বিতীয় নিকোলাস ছিলেন। এবং রুশ বিপ্লবে ভ্লাদিমির ইলিনিয়াস লেনিনের পতন ঘটে।
ইলিনিয়স লেনিন, ভ্লাদিমির ইলিনিয়স লেনিনের পতন ঘটে। এবং হচ্ছে এখানে যেটি আছে যে ইম্পেরিয়ালিজম দ্য লাইজেস্ট স্টেট অফ ক্যাপিটালিজম। লেনিন 1916 সালে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই বিপ্লবের অপর নাম নভেম্বর অক্টোবর বলশেভিক লেনিনবাদের বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব। ঠিক আছে, তো দেখেন তাহলে এই রুশ বিপ্লবকে নভেম্বর বিপ্লব বলতেছে, অক্টোবর বিপ্লব বলছে, বলশেভিক বিপ্লব বলছে বা লেনিনবাদের বিপ্লব বলছে, আবার সমাজতান্ত্রিক বিপ্লবও বলছে। এইখানে কিন্তু আপনাদের একটি প্রশ্ন ফাঁদ হতে পারে যে হচ্ছে আপনার এই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কিসের মাধ্যমে। ঠিক আছে, এইখানে রুশ বিপ্লব না দিয়ে আপনাকে অক্টোবর বিপ্লব দিতে পারে, বলশেভিক দিতে পারে, হ্যাঁ, লেনিনবাদ বিপ্লব দিতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং এখান থেকে কিন্তু ইউরোপে মোটামুটি মুক্তবাজার একটি মানে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আপনার একটি গ্লাস্তনস্ত পরিস্থিকা এই রুশ বিপ্লবের মাধ্যমে গ্লাস্তনস্ত মানে হচ্ছে খোলামেলা আলোচনা পরিস্থিকা হচ্ছে উন্নয়নের জন্য আলোচনা। গ্লাস্তনস্ত পরিস্থিকা, গ্লাস্তনস্ত মানে হচ্ছে খোলামেলা আলোচনা, পরিস্থিকা মানে হচ্ছে উন্নয়নের জন্য আলোচনা। যে আলোচনাটি করেন হচ্ছে মিখাইল গর্বাচেভ, অর্থাৎ তিনি হচ্ছে কি করে, তিনি হচ্ছে আপনার হচ্ছে এই যে মানে হচ্ছে ইউরোপের যে এই ক্রান্তিকালীন যে সমস্যার সৃষ্টি হয় সেটির জন্য তিনি একটি এই গ্লাস্তনস্ত পরিস্থিকা এইটার হচ্ছে তিনি অফার করে আর কি। ঠিক আছে, এবং আধুনিক ইউরোপের রূপকার হিসাবে মিখাইল গর্বাচেভকে কিন্তু অভিহিত করা হয়। তো রুশ বিপ্লব থেকে আপনারা এই বিষয়গুলো জানবেন প্রাথমিকভাবে। তারপরে দেখেন চীনে কমিউনিস্ট বিপ্লব, সময়কাল হচ্ছে 1949। ফলাফল চীনে সমাজতান্ত্রিক নেতা মাও সেতুং সমাজতন্ত্রের আন্দোলন পরিচালনা করে। 1949 সালে চিয়াং কাইশেককে হটিয়ে চীনে জাতীয়তাবাদী সরকার গঠন করে। চিয়াং কাইশেক তিনিও রাজা ছিলেন, তিনি রাজতন্ত্র পরিচালিত করেছেন। তো মাও সেতুং 1949 সালে তিনি জাতীয়তাবাদী সরকার গঠন করেন এবং তিনি সংশ্লিষ্ট বিষয় আছে তিয়েনানমেন ডাস স্কয়ার, মাও সেতুং চীনের সংবিধান রচনা করেন। ঠিক আছে, অর্থাৎ তিয়েনানমেন ডাস স্কয়ার এটা হচ্ছে এই জায়গাতে হচ্ছে এই বিপ্লবটি সংগঠিত হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা জায়গার নাম। আর মাও সেতুং হচ্ছে এই চীনের কমিউনিস্ট বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব এবং চীনের সংবিধান হচ্ছে রচনা করা হয়। ইরানি ইসলামী বিপ্লব দেখেন, সময়কাল হচ্ছে 1979। ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়, রাজতন্ত্রের পতন ঘটে, ইরান ধর্মীয় রাষ্ট্রে রূপান্তর হয়। সংশ্লিষ্ট শাহ পাহলবীর পতন। শাহ পাহলবী তিনি হচ্ছে ইরানের তৎকালীন তিনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন এবং তার সময় ইরানের অর্থনীতি খুবই ভালো ছিল, খুবই আধুনিক ছিল এবং হচ্ছে ইরানের কোনো সমস্যা ছিল না। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার বা ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক ছিল। তবে শাহ পাহলবী তার ভিতর হচ্ছে ক্ষমতার প্রতি লোভ ছিল,
তার যে ইরানের যে আইডিওলজি বা মুসলিম রাষ্ট্র হিসেবে যে আইডিওলজি, সেইটাকে তিনি কি করেছিলেন, সেইটাকে তিনি বিসর্জন দিয়েছিলেন। সেইটাকে বিসর্জন দিয়ে তিনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সেকুলারিজমকে তিনি হচ্ছে গ্রহণ করেছিলেন। এবং তিনি হুজুর যারা, ঠিক আছে, যারা হচ্ছে মৌলবী বা যারা হুজুর, এদেরকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং মসজিদে গিয়ে হচ্ছে খুতবা পড়তে দেওয়া হয়নি এই শাহ পাহলবির সময়ে। ঠিক তখনই হচ্ছে এই রাজতন্ত্র, এই মানে হচ্ছে ইরানে ইসলামিক বিপ্লব হয় এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি হচ্ছে এই শাহ পাহলবির পতন ঘটিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং ইরানে হচ্ছে কি করে, ইরানে হচ্ছে আপনার ইসলামিক যে ভাবধারা সেইটি ফিরিয়ে আনেন এবং আপনার হচ্ছে যারা মৌলবী বা মসজিদের ইমাম বা ধর্মীয় ব্যক্তিত্ব, এদের সম্মানকে কি করা হয়, ফিরিয়ে দেওয়া হয়। তারপরে দেখেন, তারপরে যেটি আছে সেটি হচ্ছে শ্রমিক বিপ্লব 1886 সাল। আপনারা যারা সরকারি চাকরি করেন বা বাংলাদেশে হচ্ছে যারাই আছেন, 1 মে সম্পর্কে সবাই কম বেশি অবগত। মে দিবস বলে বা মে ডে বলে। সেখানে হচ্ছে আমেরিকার শিকাগো শহরে একটি স্টিল কারখানায় আন্দোলন হয় শ্রম ঘন্টা নির্ধারণের জন্য, যে 8 ঘন্টা আমাদের কি শ্রম ঘন্টা নির্ধারণ করতে হবে। তার আগে এই 1886 সালের 1 মের আগে শিকাগোতে এই যে সমস্ত ফ্যাক্টরি ছিল সেখানে প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা কি কাজ করতে হতো খুবই অল্প মূল্যে। ঠিক তখনই এই 1886 সালে শিকাগোতে হচ্ছে একটি বিশাল হচ্ছে মানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন মিলে একটি বিশাল আন্দোলন করা হয় এবং শ্রমিকের ন্যায্য মূল্যায়ন, দৈনিক 8 ঘন্টা শ্রম ঘন্টা নির্ধারণ করা হয় এবং বিশ্বের প্রায় সব দেশ এটার সাথে একাত্মতা প্রকাশ করে এবং তারাও রাস্তায় নেমে আসে এবং 1890 সালের 1 মে থেকে মে দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, তো এই বিষয়টি আপনারা দেখবেন। সেই সাথে আপনারা দেখবেন সিপাহী বিপ্লব 1857 সালে। আরেকটি সিপাহী বিপ্লব আছে 1975 সালে, সেটি হচ্ছে 1979 সালে আর কি। তো সেটিও আপনারা দেখবেন। সেটি হচ্ছে যে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, তিনি হচ্ছে খালেদ মোশাররফকে হটানোর জন্য হচ্ছে এই মানে হচ্ছে এই বিপ্লবটি হয় এবং জিয়াউর রহমান হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তো দেখেন ফলাফল ইস্ট ইন্ডিয়া সিপাহী বিপ্লব হয় মূলত হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আছেন, অর্থাৎ এই ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশরা যারা শাসন করছেন তাদের বিরুদ্ধে মূলত এই আন্দোলন সিপাহী বিপ্লবটি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান, রানীর শাসন শুরু এবং মুঘল শাসনের অবসান হয়। তাহলে এই সিপাহী বিপ্লবের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান করা হয় এবং কি মুঘল শাসনের অবসান করা হয়। সংশ্লিষ্ট বিষয় ব্যারাকপুর বিহার, রেঙ্গুন, মঙ্গল পান্ডে, বাহাদুর শাহ। ব্যারাকপুর বিহার, রেঙ্গুন এইগুলা হচ্ছে এই সমস্ত জায়গা মিলে হচ্ছে এই সিপাহী বিপ্লবটি হয়। মঙ্গল পান্ডে হচ্ছে সিপাহী বিপ্লবের নেতা ছিলেন। বাহাদুর শাহ, জাফর শাহ, লর্ড ক্যানিং। বাহাদুর শাহ বলতে এই যে ভিক্টোরিয়া পার্ক যেটা আপনারা চেনেন তার নাম অনুসারে। জাফর শাহ এরা হচ্ছে মঙ্গল পান্ডে, বাহাদুর শাহ, জাফর শাহ এরা সিপাহী বিপ্লবের নেতা ছিল, অগ্রনায়ক ছিল। লর্ড ক্যানিং, রানী ভিক্টোরিয়া এরা হচ্ছে ব্রিটিশদের দোসর বা চর ছিল। সর্বশেষ যেটি আমাদের আছে সেটি হচ্ছে আমেরিকান বিপ্লব, অর্থাৎ এই আমেরিকান বিপ্লবের মাধ্যমে আমেরিকা স্বাধীন হয় কিন্তু 1776 সালে। সময়কাল 4 জুলাই 1776। ফলাফল ব্রিটিশ শাসন থেকে আমেরিকা মুক্তি, 13টি রাজ্যের স্বাধীনতা ঘোষণা। অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্তমানে আমরা সবচেয়ে শক্তিধর বা ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে চিনে থাকি কাকে? চিনে থাকি আমেরিকাকে, কিন্তু সেই আমেরিকাকেও কিন্তু এই ব্রিটিশরা শাসন করছে। অর্থাৎ প্রায় অর্ধেক পৃথিবী
কে হচ্ছে ব্রিটিশরা কি শাসন কিন্তু করেছে। তো 4 জুলাই 1776 সাল থেকে হচ্ছে আমেরিকা মুক্ত হয় এবং প্যারিস চুক্তি হয়, প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর হয়, বিপ্লবের অপর নাম মার্কিন বিপ্লব। তো এই বিষয়গুলো মনে রাখবেন। তো এই ছিল হচ্ছে আজকের সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অপারেশন এবং কি আপনার হচ্ছে বিপ্লব সমূহ। খুবই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, অনেক তথ্য দেওয়া হয়নি। আসলে একটি 1 ঘন্টার সেশনে সব তথ্য দেওয়া সম্ভব না। আমাদের সিগনেচার ব্যাচে যারা আছেন তাদেরকে আমরা প্রোভাইড করছি, এবং আপনারা যাদের কাছে যে বইটি আছেন এই টপিক ধরে ধরে কি আমরা যে টপিকগুলো পড়াই এই টপিক ধরে ধরে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি কি আপনারা উপকৃত হবেন। আজ আর কথা বাড়াবো না। সবার শারীরিক সুস্থতা এবং সাফল্যমণ্ডিত জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।